নতুন বছরে প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও ৩৫০ জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. রামচন্দ্র নাকি পিতা দশরথকে হত্যা করেছিলেন, এমন তথ্যই নাকি আছে রামায়ণে। সত্যি কি তাই? আমরা যা জানি সবই কি সঠিক? আসলে বলতে চাইছি, রাষ্ট্র যা শেখায় আমরা তো তাই শিখি। কখনো ইতিহাসের তথ্য গোপন করা হয়, দেওয়া হয় বিকৃত ও অসত্য তথ্য। কখনো বা ঐতিহাসিক তথ্যের মোড়কে রূপকথা গেলানো হয়, যেমনটা রামায়ণ। ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রামায়ণ। অযোধ্যার রামায়ণের আদর্শ পুরুষ রামচন্দ্রের মন্দিরের প্রমাণ মিলল বাবরি মসজিদের তলায়, কিন্তু শ্রীলঙ্কায় মিলল না রাবণের প্রাসাদ। ভারতে অযোধ্যায় রাম মন্দির গড়ে ওঠার আগে, এমনকি মসজিদ ভাঙার আগে যে খনন কার্য চালানো হয়েছিল, তখন জানা যায় খ্রিস্টপূর্ব 7 শতাব্দীতে অযোধ্যায় প্রথম জনবসতি তৈরি হয়। এই খননের সময় 2002-2003। সেই সময় বৌদ্ধরা জানিয়েছিলেন অযোধ্যার নাম ছিল সাকেত। বুদ্ধদেব এখানে এসে শান্তির বাণী দান করেন। যুদ্ধ বিগ্রহ সাধারণ মানুষ ত্যাগ করে অযোধ্যা হন। সেই সময় সাকেতের নাম পাল্টে হয় অযোধ্যা। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম তিনি অযোধ্যার 3টি বৌদ্ধ স্থান মণি পর্বত, কুবের পর্বত ও সুগ্রীব পর্বত চিহ্নিত করেছিলেন। দক্ষিণ ভারতের বর্ণবাদী ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলনকারী সমাজকর্মী পেরিয়ার ইভি রামাস্বামী বুঝেছিলেন রামায়ণ মহাভারত গল্পকাহিনীর মধ্য দিয়ে ভারতে আর্যীকরণের চেষ্টায় প্রধান বাধা দ্রাবিড় সভ্যতা। সুতরাং এই সভ্যতাকে ধ্বংস করার জন্যই আর্য সংস্কৃতির গল্প ছড়ানো হয়েছিল মূর্তি পুজোর মধ্য দিয়ে। রামায়ণ এমনই এক ঘটনা। তাই পেরিয়ার ইভি রামাস্বামী সম্ভাব্য যতগুলি রামায়ণ আছে বিশ্বে, সবগুলি অধ্যয়ন করে প্রমাণ করেছেন দ্রাবিড় সভ্যতা বিনাশের জন্যই রামায়ণের সৃষ্টি। পর্ব 6-এ আমরা রামায়ণের অন্যতম চরিত্র দশরথ প্রসঙ্গে আলোচনা করব। গবেষক রঞ্জিত মিস্ত্রির সঙ্গে একটি টেলিফোনিক সাক্ষাৎকারে জানব কিভাবে পেরিয়ার দশরথ চরিত্রের মূল্যায়ন করেছেন। আলোচনা করব এক বিস্ফোরক তথ্য নিয়ে। রামচন্দ্র কি পিতা দশরথকে হত্যা করেছিলেন? দশরথ কৈকেয়ীকে মিথ্যে আশ্বাস কেন দেন যে ভরতকে রাজা করবেন? দশরথ কেনই বা ভরতকে মামার বাড়ি পাঠিয়ে দেন রামের রাজ্যাভিষেকের সময়? তিনি কি ভরতের বিদ্রোহের ইঙ্গিত পেয়েছিলেন? এইসব কথাই শুনব রামায়ণ এক সত্যের উন্মোচন গ্রন্থের গবেষক লেখক রঞ্জিত মিস্ত্রির মুখে। হ্যাঁ, বলুন। নমস্কার রঞ্জিত বাবু, আমি দিগদর্শন থেকে সুজিত বলছিলাম। হ্যাঁ, আমি রঞ্জিত মিস্ত্রি বলছি, বলুন। আপনাদের সহযোগিতা নিয়ে সত্য রামায়ণ অর্থাৎ পেরিয়ারের যে রামায়ণ এবং রামায়ণকে একটু ভিন্ন চোখে দেখার একটি ধারাবাহিক অনুষ্ঠান করার সাহস দেখাতে পারছি আপনাদের সহযোগিতার জন্যই। আমরা এই পর্বে একটু আলোচনা করব মূলত রামের বাবা দশরথ সম্পর্কে এবং পেরিয়ার সম্পর্কে। প্রথমে একটু দশরথ সম্পর্কেই যাই। বলুন। এটা হচ্ছে দশরথ এই নামটার মধ্যে যেটুকু আমরা সূত্র পাচ্ছি
সেটা হচ্ছে হ্যাঁ। যে ওনার একটি রথ ছিল, যে রথটা 10 দিকে পরিক্রমা করতে পারত। হুম। হ্যাঁ। কারণ আমরা বলা আছে যে এক চন্দ্র দুয়ে নেত্র, তেমনি হচ্ছে 10 দিক। হুম। হ্যাঁ। তো এই তাই। 10টা রথের তিনি মালিক ছিলেন, সেই হিসেবে তাহলে 10 রথ। আচ্ছা। হ্যাঁ, এটা ঠিক কথা। তাহলে এখন যেটা প্রথমেই প্রশ্নটা জাগে যে রামচন্দ্রকে সীতা উদ্ধারের জন্য সমুদ্র পেরিয়ে বানর সেনাদের সাহায্য নিয়ে যেতে হলো লঙ্কায়। তো বাবার যদি এরকম একটা রথ থাকে যেটা 10 দিকে যেতে পারে, তাহলে সেই রথটা নিয়ে গেলে তো অনেক আগেই উনি লঙ্কায় পৌঁছে যেতে পারতেন। হুম। নাকি সে রথটা খালি মাটিতেই চলতো, মানে বিজ্ঞানের আধুনিকতাটা যেখানে লঙ্কায় পৌঁছে গিয়েছিল পুষ্পক, সেরকম আকাশে ওড়ার মতন বৈজ্ঞানিক কোনো ব্যবস্থা রামচন্দ্রের অযোধ্যায় ছিল না? কোনটা বলবেন? না, ওটা ছিল না বলতে এটা বোঝায় যে রামায়ণ যেটা লেখা হয়েছে তার মধ্যে এরকম কোনো বর্ণনা নেই যে এই দশরথের কাছে এরকম ছিল আর দশরথ সেটাকে করতে পারতেন। হ্যাঁ। এরকম কোনো বর্ণনা রামায়ণে, বাল্মীকি রামায়ণে অন্তত পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? এটাই। কিন্তু সেই হিসাবে আর দেখবেন যে রাবণের কাছে কিন্তু পাওয়া যাচ্ছে। রাবণ কিন্তু এসেছে যে তাতে করে এসেছিলেন সীতাকে হরণ করতে, সেটা কিন্তু একটা ওই ধরনের কোন রথ বলে বলা হচ্ছে, যেটা আকাশ পথে চলাচল করতে পারে। চলাচল করতো। ওটা ওর ভাই যখন কুবের রাজা ছিলেন, কুবের যখন তিনি হাঁটিয়ে দিলেন, তখন কুবেরের কাছ থেকে ওই রথটাও উনি দখল করে নিয়েছিলেন। দখল করে নিয়েছিলেন। আচ্ছা, রাজা রাজরাজের ব্যাপার, এগুলো তো চলতেই থাকে। ওগুলো তো ওরকমই থাকে ওই সময়। কিন্তু আমরা যখন আলোচনায় যাই তখন হিন্দুত্ববাদীরা খালি বলে যে এত কাটাকাটি মারামারি, ফ্যামিলির লোকদের মারধর এসব মুসলমানরাই করে, হিন্দুদের মধ্যে এসব কিছু নেই। কিন্তু এখানে তো তাই তো দেখতে পাচ্ছি। আপনি একটা কথা বলুন না, কোন ভগবান আছে কিংবা দেবতা আছে যাদের হাতে অস্ত্র নেই? তাই তো, তাই তো, প্রত্যেকটা দেবতার হাতে অস্ত্র রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি কৃষ্ণ বলুন, রাম বলুন, আর বলুন, নারায়ণ বলুন, সবার হাতে অস্ত্র রয়েছে। একটা হাতে যদি আশীর্বাদ থাকে তাহলে বাকি হাতগুলোতে সব অস্ত্র শস্ত্র। অস্ত্র তো সমস্ত অস্ত্র শস্ত্র। তাহলে তো এখান থেকে আমরা এটাও বলতে পারি যে আর্য যুগে তাদের যে আগ্রাসন, সেই সময় প্রতি মুহূর্তে তাদের অস্ত্র হাতে নিয়ে ঘোরা ছাড়া কোনো উপায় ছিল না। ওইটাই ওদের সিম্বল, ওইটাই ওদের সিম্বলিক। আপনি দেখবেন প্রত্যেকের একটা করে সিম্বল, যে কিভাবে ওরা এই অস্ত্র দিয়ে অত্যাচার করেছে, তরোয়াল দিয়ে অত্যাচার করেছে, সেই অত্যাচারের সিম্বল ওদের। আচ্ছা, ঘটনা বলুন। এবার আপনাকে যেটা আমার বলার আছে সেটা হচ্ছে যে আমরা যেটা বাল্মীকি রামায়ণে পাচ্ছি সেটা হচ্ছে রামের পিতা দশরথ। সেই দশরথের 3 জন রানী হিসেবে আমরা সবাই জানতাম, সেটা হচ্ছে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আচ্ছা, কৌশল্যা বলা হচ্ছে তিনি কৌশল রাজার কন্যা। কৌশল রাজ বলা হচ্ছে অযোধ্যার কাছাকাছি একটা আওধ বলে জায়গা ছিল, যেটা এখন আছে আওধি বিরিয়ানির কথা বলা হয়। এই আওধি রাজ্যের রাজা ছিলেন কৌশল রাজ, তার কন্যা কৌশল্যা। আবার এদিকে পাচ্ছি যে আপনার ছত্তিশগড়ে বলা হচ্ছে রামের নাকি ওটা মামার বাড়ি। এবার যখন রামের যে মন্দির তৈরি হয় অযোধ্যায়, তখন ওই মানে জায়গা থেকে, অর্থাৎ ছত্তিশগড় থেকে নাকি রামের মামার বাড়ি, ওখানে একটা রাম মন্দির আছে, ওখান থেকে নাকি গিয়েছিল। তাহলে কৌশল রাজটা মামার বাড়ি না ছত্তিশগড়টা মামার বাড়ি? কৌশল ছত্তিশগড় এবং কৌশল যদি বলি জায়গা তো অনেকটা দূরত্ব। আসলে আপনি যদি দেখেন যে আঞ্চলিক ভাষায় যেসব রামায়ণ রচনা হয়েছে, অবধ ভাষায় তৈরি হয়েছে, কিংবা বাকি আপনি দেখবেন যে হিমাচলের যে রামায়ণ, এই যে আলাদা আলাদা রামায়ণ তৈরি হয়েছে, সেখানে সেখানে তার যে পটভূমি, সেই অঞ্চলের পটভূমি ধরে তারা সেইভাবে তাকে কারোর মামা বাড়ি, কারোর শ্বশুর বাড়ি, যেমন আমাদের গাজিয়াবাদে
নয়ডাতে হ্যাঁ। ওর বলা হয় যে রামের শ্বশুর বাড়ি হচ্ছে নয়ডাতে। আচ্ছা। হ্যাঁ, বিশ্বাস বলে একটা গ্রাম, হ্যাঁ। সেই গ্রাম হচ্ছে রামের শ্বশুর বাড়ি বলা হয়। আচ্ছা, তাহলে ওরা মিথিলা- এটা নিয়ে পালনও করে। তাহলে মিথিলা আবার মিথিলাও বলা হয় যে একটি, যেটা অ্যাকচুয়ালি যে রামায়ণ হুম। তাতে কিন্তু মিথিলা দেখানো হয়েছে। হুম হুম হুম। কিন্তু যদি আপনি লোকাল রামায়ণ দেখেন, হুম। অনেকগুলো রামায়ণ হুম। আলাদা আলাদা জায়গায় তৈরি হয়েছে, প্রায় 300 রামায়ণ। হ্যাঁ। সেই অনুযায়ী ওরা সেইখানকার পটভূমি ধরে রামকে কিংবা তার পরিবারকে বিশ্লেষণ করেছে। কিন্তু বাল্মীকি রামায়ণে ওইভাবে কোথাও দেখা যায়নি। হ্যাঁ, সেটা সেখানে তো- মিথিলা দেখা গেছে, কিংবা সেখানে দেখা গেছে, হুম। অযোধ্যা দেখা গেছে, সেটাই দেখা গেছে। ঠিক আছে, এটাই ব্যাপার। এবার আপনার কাছে আমি যেটা প্রশ্নে আসছি, লেখক সুনীল গঙ্গোপাধ্যায় একটা কবিতা লিখেছিলেন, কেউ কথা রাখেনি। হ্যাঁ। তো এখানে দাঁড়িয়ে দেখছি দশরথ তো কৈকেয়ীকে যখন বিয়ে করলেন, হুম। অঙ্গরাজ অশ্বপতির যিনি কন্যা, হুম। যখন বিয়ে করলেন তখন একটা মাত্র শর্তই দশরথের শ্বশুরমশাই দিয়েছিলেন, যে বাবা তুমি বিয়ে করছো, আমার মেয়েকে বিয়ে করতে চাও, আমি তোমাকে বিয়ে দিচ্ছি, কিন্তু তোমার যেটা নিয়ম আছে, বড় রানীর যদি কোনোদিন তোমার ছেলে হয় তাহলে তাকেই রাজা করার কথা, কিন্তু সে করলে হবে না বাপু, আমার মেয়ের যে সন্তান হবে তাকেই তোমাকে রাজা করতে হবে অযোধ্যার। তাতে নাকি দশরথ রাজিও হয়েছিলেন। এটা ওর বাবা মানে কৈকেয়ীর বাবা কতটা করেছেন তার চাইতে বেশি কৈকেয়ীর নিজের স্বার্থ ছিল এটা। হুম হুম। যেহেতু কৈকেয়ী অনেক সুন্দরী ছিলেন, অনেক তেজস্বিনী ছিলেন, আচ্ছা। যার ফলে উনি করেছিলেন যে আমার সন্তানকেই করতে হবে, তবেই তুমি বিয়ে করতে পারো। আচ্ছা। এবং দশরথ খুব মানে কামুক ছিল বলে হুম। ও যা কিছু বলছে তাই মেনে নিয়েছে। হুম। এটাই রামায়ণের বর্ণনা থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা তো বাল্মীকি রামায়ণে দেখছি যে ওনার 350 জন রক্ষিতা এবং 3 জন পাটরানী ছিল, এই কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আবার আবার আমাদের যে বাংলায় যে রামায়ণ লিখেছেন যিনি, সুভাষ ওঝা ওরফে মুখোপাধ্যায়, তিনি লিখেছেন যে না না 350 নয়, ওর রানীর সংখ্যা দশরথের ছিল 700। তা তিনি প্রায় বাড়িয়ে দিলেন 350 রানী, মানে ডবল করে দিলেন উনি। সেটা মানে ভিমড়ি খাওয়ার ব্যাপার তাহলে। হ্যাঁ, তার মানে আপনি বুঝতে পারছেন যে পুরো ব্যাপারটা কিরকম, আর যে ওরা কিভাবে নিজেদেরকে করেছে, গ্লোরিফাই করেছে। আর যত বেশি নারী থাকবে ততই তার শৌর্য বীর্য অনেক বেশি বড়। হ্যাঁ, এটাই দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই কৈকেয়ীকে আমরা কিন্তু ভিলেন হিসেবেই পাচ্ছি। নাকি খুব মানে রাগারাগি করেছিলেন যে উনি কেন এত গো ধরে বসে আছেন, ভরতকেই রাজা করতে হবে। পরবর্তীকালে যখন সম্ভব হলো না, রামচন্দ্রকে বনবাসে পাঠাতে হলো রাজা করার পরেও, তারপরে যেটুকু তার অসুস্থতার খবর পাচ্ছি, বলা যেতে পারে আজকের বিজ্ঞান অনুযায়ী উনি হার্ট অ্যাটাকেই মারা গেলেন। তো এই যে তুমি কথা দিয়েছিলেন যে রাজা করবেন ভরতকে, কিন্তু ভরতকে রাজা করলেন না। আবার যখন রাজা করলেন না, যখন রাজ্য অভিষেক করলেন রামকে দিয়ে, সেখানে দেখা যাচ্ছে তার আগেই দশরথ ভরতকে পাঠিয়ে দিলেন তার মামার বাড়িতে। এই ঘটনাগুলো ঘটার কি কারণ, যাতে কোনো বিদ্রোহ না হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে, ও যে চক্রান্তটা ছিল সেটা হচ্ছে ভরতকে পাঠিয়ে দেওয়া হবে, আর ভরত যাতে না জানে, আর ওর আসার আগেই যাতে করে রামের রাজ্যাভিষেক হয়ে যায়, তার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আর তার সঙ্গ দিয়েছে যে বৈশিষ্ট্য মুনি। বৈশিষ্ট্য মুনি ওকে সঙ্গ দিয়েছে, মানে কুলগুরু। হ্যাঁ, কুলগুরু হিসাবে বলতে। আর সবকিছু বলছে না না সবকিছু ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি হয়ে যাবে, কোনোই নেই। এই যে মিথ্যা প্রচারণা করেছে, এটা একটা বিশাল জায়গা যেটা আপনি দেখতে পাবেন বাল্মীকি রামায়ণে। তাহলে আবার যেটা আমরা পাচ্ছি পুরাণ কাহিনীর মধ্যে পাচ্ছি, যে রাম অর্থাৎ যাকে বলা হচ্ছে বিষ্ণুর অবতার আর কি, তো বিষ্ণুর অবতার রামচন্দ্রকে পৃথিবীতে আসতে হচ্ছে নারদের এক অভিশাপে। সে অভিশাপের গল্প একটা আলাদা, আমি সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। না, ওটা তো যখন রামচন্দ্র এলেন, ধরাধামে অবতীর্ণ হলেন, তিনি এই বেছে বেছে
ওই ইক্ষ্বাকু বংশের দশরথের ঘরেই কেন জন্ম নিলেন, এটা কি পেরিয়ার সাহেব আলাদা করে কিছু পর্যালোচনা করেছেন? না, ওভাবে অ্যাকচুয়ালি আপনি যদি সত্যিকারে দেখেন, পেরিয়ার নিজের থেকে কোনো কিছু ব্যাখ্যা করেননি। যা রামায়ণে ছিল সেই রামায়ণের পটভূমি ধরে তার যে কোন গুণগত আর খারাপ যে জায়গাটা ছিল সেটাকে তুলে ধরেছেন। আর উনি দেখাতে চেয়েছেন যে দ্রাবিড় যে জাতি, যার অনেক বেশি ইতিহাস রয়েছে বড়, তাকে কিভাবে ছোট করা হয়েছে, তাদের প্রত্যেককে কিভাবে ছোট করা হয়েছে, সেইটাকে উনি বেশি দেখাতে চেষ্টা করেছেন। যাতে তামিল মানুষের মধ্যে এই একটা আয়না হিসাবে দেখানোর চেষ্টা করেছেন যে কিভাবে আমাদেরকে ছোট করা হয়েছে, এমনকি আমাদের সংস্কৃতি মানে তামিল সংস্কৃতি কোনো অবস্থায় মানে আর্য সংস্কৃতির চাইতে অনেক বেশি উন্নত মানের সংস্কৃতি ছিল। না, আমি এই জায়গাটা আপনি যেহেতু গবেষক এই ব্যাপারটা নিয়ে মানে পড়াশোনা করেছেন, তারপর লিখেছেন, সেই জন্যই আপনার কাছে প্রশ্নটা করছি যে যত অবতার যখন জন্মায় দেখেছি তারা সমস্ত মানে রাজকীয় পরিবারে জন্মাতে আমরা দেখছি আর কি। তো এখানে কৃষ্ণ জন্মেছেন একজন ভালো মানে আর্থিক সংগতিপূর্ণ পরিবারে, রামচন্দ্র জন্মালেন একদম রাজার ঘরে, তিনি তো কোনো দরিদ্রের ঘরেও জন্মাতে পারতেন, সেটা উনি করলেন না। আবার পুরাণের গল্পে পাচ্ছি যে বিষ্ণু যখন রাম হয়ে জন্মালেন দশরথের ঘরে, তখন দেবতারা নাকি বিশ্বাস করতে পারছিলেন না যে এই এত বড় লোকের ঘরে গিয়ে জন্ম নিতে যাচ্ছেন বিষ্ণু, তিনি তো বোধহয় ভোগ বিলাসেই জীবনটা কাটিয়ে দেবেন। তখন নাকি ব্রহ্মা বলল যে ওসব চিন্তা করো না, আমি আমার এই কন্যা সরস্বতীকে মর্তে পাঠাচ্ছি, সে মন্থরা হয়ে জন্ম নেবে কৈকেয়ীর পরিবারে। সেখানে গিয়ে কৈকেয়ীর মাকে তো তাড়িয়ে দিয়েছিলেন অশ্বপতি, কৈকেয়ীর বাবা, সুতরাং তাকে ছোটবেলা থেকে ভরণ পোষণ করে মানুষ করবেন ধাত্রী মায়ের মতন। সুতরাং ওই মন্থরাই এমন একটা ছক সাজাবেন যেখানে বিষ্ণু রামচন্দ্রকে বনবাসে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি পৌরাণিক গল্প টল্পগুলো রয়েছে। তো আপনার কি মনে হয় যে এই পার্টিকুলার এই দশরথের ঘরে রামচন্দ্রের জন্মের ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যক্তিগতভাবে দেখছেন? দেখুন, যদি বাল্মীকি রামায়ণের ধরে রাখেন, তবে দশরথ নিজেও ক্ষমতা ছিল না যে এই স্ত্রীদের দিয়ে বাচ্চা তৈরি করার করার। উনি যে যজ্ঞ করেছিলেন, যজ্ঞের আয়োজন করেছিলেন, সেই যজ্ঞে 3 জন ঋষিকে উনি 3 জন স্ত্রীকে সঁপে দিয়েছিলেন। হ্যাঁ, সেই 3 জন স্ত্রীকে সঁপে দেওয়ার পরে আপনি যে বইটা লিখেছেন রামায়ণ এক সত্যের উন্মোচন, এই বইয়েতে তো আপনি সে কথা তো পরিষ্কার করে লিখেছেন, আপনার 50 নম্বর পৃষ্ঠাতে আপনি লিখেছেন, এবং সেই যে 3 জন ব্রাহ্মণের কথা যাদের দিয়ে তার 3 কন্যাকে 3 স্ত্রীকে গর্ভবতী করা হলো, তাদের নামগুলো আপনি দিয়েছেন। দিয়েছি সেখানে। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে যে এদিকে এই যে 3 জনের নামটা, এটা আমারও ঠিক জানা ছিল না। আমার কাছে যেটা জানা ছিল সেটা হচ্ছে ঋষি ঋষ্যশৃঙ্গ মুনির কথা, যেটা বাল্মীকি রামায়ণে রয়েছে। তাহলে ওই ঋষ্যশৃঙ্গ মুনির বদলে যে 3 জন অন্য পুরোহিতের কথা বলছেন, এটা পেরিয়ার স্বামী কোথা থেকে পেলেন? এই পেরিয়ার স্বামী একটা শুধু এই বাল্মীকি রামায়ণ তো দেখেছেনই, দেখেছেন, তার সঙ্গে সঙ্গে বাকি যতগুলো রামায়ণ ছিল সেই সমস্ত রামায়ণ উনি অধ্যয়ন করেছেন। প্রায় 20 বছর ধরে এটাকে করার পরে উনি এইটাকে এই অধ্যয়নগুলো নিয়ে উনি এই রামায়ণের এই অতকথা লিখেছেন। এবং উনি এক একটা করে জায়গায় কোথায় কিভাবে এগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু উনি ওই করে দেখিয়েছেন। ঠিক আছে, আপনি এটা হচ্ছে মূল কথা। আপনি যে বইটা লিখেছেন 50 নম্বর পৃষ্ঠাতে, সেখানে ওই 3 পুরোহিতের নাম দিয়েছেন হোত, অর্ধায়ু, যুখদ, 3 পুরোহিতের নাম দিয়েছেন। আমি কোট আনকোট আমি যেটা বলি আপনাকে, আপনি যেটা লিখেছেন, সন্তান প্রাপ্তির জন্য এইভাবে যজ্ঞ করার কি দরকার ছিল? যদি আমরা সবাই সঠিকভাবে বিচার করি তো পুরোপুরি স্পষ্ট যে যজ্ঞ বিভিন্ন পুরাণ তথা যজ্ঞশাস্ত্র অনুসারে সম্পন্ন হওয়া ঘটনার ফলেই বাচ্চা জন্মায়নি, বরং এই পুরোহিতদের দ্বারাই দশরথের রানীরা গর্ভবতী হয়েছিলেন। এই কথায় আরো প্রমাণ হলো সে সময় যজ্ঞের আয়োজন হয়েছিল তখন দশরথের বয়স 60,000 বছর ছিল,
আর তার 7,000 পত্নী ছিল, এমন কথা নাকি কম্ব রামায়ণের কথায় আপনি উল্লেখ করে এটা বলেছেন। বলা হয়েছে। তাহলে এগুলো কি ওই মানে স্বপ্নে আপনার পোলাওতে ঘি ঢালা হয়েছে? আপনি একটা কথা দেখুন না, যতগুলা যদি পাণ্ডবের জন্ম দেখুন কিংবা যত জন্মেছে, রাজাদের ঘরে যত সন্তান জন্মেছে, তাদের ম্যাক্সিমাম তো ঋষি মুনিদের সন্তান। ঋষি মুনিরাই তো ঘরে সম্ভব করেছে তাদের বউদের। এটাও তো সেরকমই একটা কিছু। আপনি পাণ্ডবদের দেখুন না, তাই তো পাণ্ডবরা কিভাবে জন্মেছে। তো ব্যাপারটা এইরকমই সব জায়গায়, পুরা ইতিহাসে আপনি সব জায়গায় যদি হিন্দু ধর্মের এই হৃদয় দেখেন, তবে এদের এটাই তাই। বিষ্ণুর চরিত্র বলুন আর ইসে বলুন, সব জায়গায় যত পুরোহিত আছে, এবং ব্রহ্মার কথা বলুন না, ব্রহ্মা কি করেছেন, সরস্বতীকে পর্যন্ত তিনি ছাড়েননি। এটা দুটা জিনিস ছিল, একটা হচ্ছে অত্যাচার, একটা হচ্ছে সেক্স। এই দুটাই হচ্ছে এদের ইতিহাস। এটাই হচ্ছে ঘটনা। আচ্ছা, আপনি যেটা লিখেছেন বইটা রামায়ণ একটা সত্যের উন্মোচন, সেখানে আপনি একটা জায়গায় লিখেছেন 53 নম্বর পৃষ্ঠায় যে সমস্ত প্রচেষ্টা বিফল হওয়ার পরে দশরথ সুমন্ত্রকে নির্দেশ দিলেন যে কোষাগারের সমস্ত ধনসম্পত্তি এবং ভাণ্ডারের খাদ্যশস্য ব্যাপারী ও বেশ্যাদের রামের সাথে বনে পাঠানোর ব্যবস্থা করো। আমি রাম, লক্ষ্মণ, সীতা এই 3 জন বনে গিয়েছিলেন। আপনি লিখছেন যে ভাণ্ডারের খাদ্যশস্য এবং অযোধ্যার যে বেশ্যারা ছিলেন তার মধ্যে বেছে বেছে যারা শ্রেষ্ঠ সুন্দরী বেশ্যা, রামের সাথে তাদের পাঠাবার কথাটা কেন অযোধ্যা কাণ্ডের 36 নম্বর অধ্যায়ে উল্লেখ হয়েছে? আপনি কি মনে করেন? এটা যেটা উল্লেখ হয়েছে, যেটা আছে ওখানে, হুবহু ওইটাকে ওইটা তুলে ধরা হয়েছে এখানে। এতে এ ব্যাপারে কোন রকম কোনো দ্বিমত নেই যে বাল্মীকি রামায়ণের যে অংশগুলোকে দেখানো হয়েছে তার মধ্যে এটা একেবারে স্পষ্ট যে তখনকার সময়ে এই বেশ্যাদের ইউজ করার যে ব্যাপারটা রয়েছে, এটা তখনও করেছেন এবং পরবর্তীকালে যখন রাজা হয়ে ফিরে এসেছেন তখনও তার ভূমিকা এরকমই ছিল যে তিনি এরকম করতেন। এবং এটা তখনকার জীবনের প্রচলন ছিল, এটা যে নারীদের যেভাবে হোক ব্যবহার করা হবে হতো। এই ঘটনা একদম স্পষ্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনার বইয়েরই আর কি, যে বইটার কথা আপনি যে বইটি লিখেছেন আর কি, রামায়ণ 100 মোচন, এই বইয়ের 53 নম্বর পৃষ্ঠায় আপনি যেটা লিখেছেন সেটা হচ্ছে কত নাম্বার ইসে? 53 নম্বর পৃষ্ঠায়। পৃষ্ঠায় কত, 3 নাম্বার কত? 3 নম্বর আপনি লিখেছেন 60 বছরের পাকা বয়সেও 60 বছরের পাকা বয়সেও দশরথ পশুর মতো লোভী ছিলেন। শুধু তাই নয়, তার অন্য 2 স্ত্রী কৌশল্যা ও সুমিত্রার প্রতিও তার কোনো ভালোবাসা ছিল না। তাদের তিনি কোনো খেয়াল রাখতেন না যা তাদের পাওয়ার অধিকার ছিল। এটা উল্লেখ আছে। তার মানে দুয়োরানী, রূপকথার দুয়োরানী যাদের বলা হয় আর কি, যাদের রূপকথা সত্যি কথা বলেছেন, সেরকমই অবস্থা এটা। ঠিক আছে। আচ্ছা, এবার বলি যেটা, সেটা হচ্ছে যে এই দশরথ যে রামকে রাজা করতে চান, সেটা তো আমার যতটুকু ধারণা হচ্ছে স্বাভাবিক একটা ক্যালকুলেশন বলে, সেটা হচ্ছে যে বশিষ্ঠ মুনি তাদের যে কুলগুরু ছিলেন তিনি বলেছেন যে বংশের যে আর কি জ্যেষ্ঠ হবে তাকেই রাজা করতে হবে আর কি। তো যার জন্য আমরা দেখছি যে জ্যেষ্ঠ বলে বয়সে, সেজন্য তার নামটা হচ্ছে রাম। আমরা এই রামটাকেও আবার যেটা পাচ্ছি অভিধানে, যে রাম নামে মানেই হচ্ছে বড়। যে বাংলা ভাষায় আমরা পাই রামদা, রাম ছাগল, রাম ফল ইত্যাদি যে কথাগুলো পাই, তার মানে তো বিষয়গুলো বড় বড় হবে। ছাগলের থেকে বড় রাম ছাগল, ফলের মধ্যে আকারে বড় রাম ফল, আবার কাটারির মধ্যে সবচেয়ে বড় কাটারি যদি হয় সেটার নাম রামদা। তাহলে এই রামকে যে রাজা করতে হবে এবং সেটা রামচন্দ্র নিজেও জানতেন। কৈকেয়ীর কাছেও নিশ্চয়ই খবর ছিল যে দশরথ কথা রাখবেন না, সেটা কৈকেয়ীকে সবসময় মন্ত্ররা বুঝিয়ে যেত। তাহলে এই যে পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে পরিবারে,
এইটাকে যে যে দশরথকে আমরা পাচ্ছি, যে কৈকেয়ীর প্রতি তিনি একদম মানে অনুরক্ত, হ্যাঁ, তিনি কি করে এই বিরোধী হয়ে গেলেন কৈকেয়ীর হঠাৎ? এই এই একটা মাত্র প্রশ্নে এখানে সবচেয়ে বেশি বৈশিষ্ট্যমণি এর সবচেয়ে বেশি উৎসুক ছিলেন যে রামকে না হোক। উনি দশরথকে রাজি করিয়েছেন কিংবা করেছেন যে রামকেই রাজা করা হোক, যেহেতু আমাদের বংশগত হচ্ছে বংশের প্রধান এই সন্তান রাজা হবে। যার ফলে উনি এই ব্যাপারটা করেছেন। এবং রামের সবসময় ছিল দুর্বলতা ছিল না, দশরথের সবসময় দুর্বলতা ছিল রামের উপরে। এই রামের উপরে দুর্বলতা যেহেতু কিছু মানে যদি আপনি রাজবংশের ইতিহাস দেখেন, তা রাম সবসময় দশরথকে করে রেখেছেন, আনুগত্য করে রেখেছেন, যাতে করে ও আমাকে রাজা করুক। ওর ইচ্ছাটাই ছিল, এই জন্য দশরথকে সবসময় উনি প্রবল দিয়ে রেখেছেন, কিংবা দশরথের একজন ভালো সন্তান হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। উনি প্রথম থেকেই জানতো রাম যে আমাকে রাজা করবে না, যদি আমি একমাত্র দশরথকে সন্তুষ্ট করে রাখতে পারি তবেই আমি রাজা হওয়ার সম্ভাবনা থাকবে। এই লোভের কারণেই রাম শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছে। যখন হয়নি রাজা হতে পারলো না, তখন কিন্তু অসভ্য আচরণ করেছে লক্ষ্মণ আর রাম দুজনে মিলে। নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে রাম লক্ষ্মণের কাছে গিয়ে বলল যে তার পিতা দশরথ একজন অপরাধী, এবং আরো বলল যে দশরথের মতো মূর্খ ব্যক্তি কেউ আছেন, তিনি এমন একজনকে বনে পাঠাচ্ছেন যে সবসময় তার কথা মেনে অনুগত থেকেছে। ৫৫ নম্বর অধ্যায়। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি, এইটাই উনি রামের সবচেয়ে বড় বিচারিতা। আচ্ছা, এবার আপনাকে আমি আর একটি কথা বলতে চাইছি, সেটা হচ্ছে একটি মারাত্মক তথ্য আমার কাছে আছে, সেটা সম্পর্কে এখানে আপনার কাছে একটু আমি জানতে চাইছি। সেটা হচ্ছে ৪ জানুয়ারি ৮০ দশকের, পার্টিকুলার সালটা এক্ষুনি আমার মনে পড়ছে না, তো তখন আনন্দবাজার পত্রিকায় ইউএনআই এর একটি সংবাদ প্রকাশ হয়েছিল। আচ্ছা, সেই কাটিংটা আমার কাছে আছে। আচ্ছা, তাতে বলা হচ্ছে যে রাজা দশরথকে হত্যা করেছিলেন রামচন্দ্র। এটা নাকি লেখা আছে উত্তর অ্যাসিরিয়ার প্রাচীন পুঁথিতে। মিশরে রাম সূর্য দেবতা হিসেবে পূজিত হন, রামায়ণেও তাকে সূর্যবংশীয় বলে বর্ণনা করা হয়েছে। তো এখন এই যে দশরথের রাজত্বকাল বলা হচ্ছে খ্রিস্টপূর্ব ১৪৫৫ থেকে ১৩৫৫ পর্যন্ত। রাজধানী বাসুখানি বা ওয়াসুখানি থেকে দশরথ মিশরে নাকি একটা চিঠিও লিখেছেন, সে চিঠিটা পাওয়া গেছে, সেখান থেকেই দশরথের হদিশ পাওয়া গেছে যে রামচন্দ্র নাকি এই ঘটনার পর তাকে যখন বনবাসে পাঠানোর সিদ্ধান্ত করলেন, তখন আমরা দেখছি যে তিনি পিতৃ শর্ত রক্ষা করতে বনবাসে যাচ্ছেন। আবার এখানকার অ্যাসিরীয় একটা পুঁথির মধ্যে পাচ্ছি যে রামচন্দ্র পিতৃঘাতক হয়েছিলেন। এই সংবাদ এই সূত্রগুলোকে আমরা কিভাবে দেখব? এটা সম্পর্কে আমি এখনো পর্যন্ত পাইনি, যেহেতু আমি এ ব্যাপারে কোন রকম আপনাকে কমেন্ট করতে পারবো না। আপনি যদি আমি সেটা পেতাম তবে আমি সেটা নিয়ে দেখে নিতে পারতাম। আমি কাটিংটা পাঠিয়ে দেবো, আপনি আমাকে কাটিংটা পাঠিয়ে দিবেন, আমি একবার দেখে নেব এবং তার তথ্যগত ব্যাপারটাও আমি একটু মানে গভীরভাবে খুঁজে দেখার চেষ্টা করব। ওটা কোথা থেকে, কোন পুঁথি থেকে এসেছেন এবং কোন রামায়ণ থেকে এসেছে, কারণ রামায়ণ তো অনেকগুলা। ওটা আপনাকে যেটা আমি বললাম সেটা হচ্ছে যে অ্যাসিরিয়ার প্রাচীন পুঁথি, উত্তর অ্যাসিরিয়ার। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওখানে আরো অনেক মানে বিস্ফোরক তথ্য আছে, সেগুলো যেহেতু রামায়ণে আমাদের প্রসঙ্গে আসছে না বলে এখন উল্লেখ করছি না। হ্যাঁ, পরবর্তীতে একটা আলোচনায় না তো করা যেতে পারে। আমি এবার তাহলে একটুখানি সময় হাতে খুব কম, একটু ফিরে যাচ্ছি পেরিয়ার ইভি রামাস্বামীর কথাতেই। তো ইভি রামাস্বামী এই যে বিভিন্ন রামায়ণগুলোকে দেখে, এটা খুব সহজ কাজ তো নয়, কেন নানা মুনির নানা মতের মতন বিভিন্ন রামায়ণে বিভিন্ন রকম বক্তব্য রয়েছে।
সেগুলোকে একসঙ্গে নিয়ে এসে তার থেকে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া আর কি। হ্যাঁ, এই অ্যানালিসিসটা কি, আপনি তো পেরিয়ারকে নিয়ে গবেষণা করেছেন বলেই আপনাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ। এই অ্যানালিসিসটাতে পেরিয়ার সাহেব মানে কোন কোন সূত্রগুলোর ওপর বেশি ভরসা করেছেন বলে আপনার মনে হয়? এবং প্রথমত তিনি বাল্মীকি রামায়ণের উপরে প্রথম করেছেন। তারপরে যেমন ধরুন কম রামায়ণ আছে, বাল্মীকি মানে বাংলার যে রামায়ণ আছে, কিংবা বাকি মানে আঞ্চলিক অনেক এবং চাইনিজ ভাষায় যে রামায়ণ আছে, এবং বিভিন্ন রকমের ভাষার যে বাঙালি রামায়ণ গুলাকে আছে তার নিয়ে উনি অধ্যয়ন করেছেন। আচ্ছা, উনি থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার ওখানকার রামায়ণ আছে, আচ্ছা, এইগুলো নিয়ে করেছেন। আচ্ছা, এইগুলো করার পরে উনি একটা নিজের বিশ্লেষণ দিয়েছেন বিভিন্ন পটভূমি থেকে, দিয়ে উনি এটাকে তৈরি করেছেন। এবং এর পিছনে যে কারণটা রয়েছে, রামায়ণ নিয়ে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে এটা যে তামিল জাতিকে কেউ করার জন্যই এই রামায়ণটা রচনা হয়েছে। এটা তো প্রথম কথা। তামিল সভ্যতাকে যাতে করে ছোট করা যায়, রাবণ কিংবা আরো যে আছে যারা, তাদেরকে ছোট করার জন্য যেভাবে মানে চেষ্টা করা হয়েছে, সেই স্বাভিমানের জায়গা থেকে তিনি উনি তুলে ধরেছেন, যাতে তামিল জাতির যে ঐতিহ্য আছে, যেমন যে অত্যাচারিত হয়েছে কিংবা ছোট করা হয়েছে, বালি কিংবা এদেরকে অনুমান বলে এদেরকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, এইগুলো নিয়ে উনি বিশ্লেষণ করেছেন। উনি তামিল জাতিকে দেখিয়েছেন যে এই রামায়ণ হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত এবং আমাদেরকে ছোট করার জন্যই এটা রচনা করা হয়েছে। এবং উত্তর ভারতের লোক দক্ষিণ ভারতকে অসুর কিংবা রাবণ এই ধরনের আখ্যা দিয়ে ছোট করার চেষ্টা করা হয়েছে। এই জন্য উনি উঠে পড়ে লেগেছিলেন যে আমি এই রামায়ণের সম্পূর্ণ মুখোশ খুলে দেব, এবং সেটা উনি করতে পেরেছেন এবং করেওছেন। আর এটা নিয়ে এত বেশি উত্তর ভারত মানে এক সময় পিছনে পড়ে গেছিল এবং এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা পেরে ওঠেননি। মানে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট পর্যন্ত করেননি, রাজি হননি যে ব্যাংকটা বাজেয়াপ্ত করা হোক। আপনি যা বললেন সেই কথার একটা প্রতিধ্বনি পাচ্ছি, সেটা হচ্ছে যে দেশ পত্রিকায় 4 সেপ্টেম্বর 1999 অরবিন্দ পোদ্দার একটি প্রবন্ধ লিখলেন, যেটা প্রচ্ছদ প্রবন্ধ ছিল, সেটার নাম হচ্ছে অনাবাসী ভারতপথিক নীরজচন্দ্র। এইখানে উনি রামায়ণ মহাভারত প্রসঙ্গে যেটা লিখেছেন সেটা হচ্ছে এই সময়সীমার মধ্যেই, মানে খ্রিস্টপূর্ব 187, খ্রিস্টাব্দ 4671, রামায়ণ মহাভারত ইত্যাদি মহাকাব্য পরিমার্জিত হয়। ব্রাহ্মণের একচ্ছত্র আধিপত্য ও দিব্যশক্তির দত্তক কাহিনীগুলো তাতে প্রক্ষিপ্ত হয়। যেমন রামায়ণে শম্ভু হত্যার কাহিনী, মহাভারতে প্রক্ষিপ্ত হয় গীতা। এই সময় রচিত হয় সুবিখ্যাত স্মৃতিশাস্ত্রগুলো। ঐতিহাসিককালে ব্রাহ্মণদের পুঞ্জীভূত ক্রোধ ও প্রতিহিংসা পরায়ণতা মনুসংহিতায় বিস্ফোরিত হয়। বর্ণ সম্পর্ককে রূঢ় কঠিন বেষ্টনী দিয়ে আবদ্ধ করা হয় এবং স্বধর্মের নিধন শ্রেয়। স্বধর্ম বলতে বর্ণ নির্দিষ্ট কর্ম সামাজিক দায়বদ্ধতার নিযুক্ত থাকা বোঝায়। এই তথ্য প্রচার করে বর্ণবৃত্তের বাইরে আসার পথ অবরুদ্ধ করা হয়। বর্ণপ্রথাকে ফেডারেশন আখ্যা দিয়ে এই ব্যবস্থার আপেক্ষিক উপযোগিতা নিয়ে বিশদ আলোচনা করলেও স্মার্ত পণ্ডিতদের তথাকথিত ধর্মশাস্ত্রের অধার্মিকতা সম্পর্কে কিন্তু নীরদবাবু আশ্চর্যজনকভাবে নীরব। অন্যদিকে শম্ভু হত্যার ব্যাপারটিকে তিনি রামচন্দ্রের বর্ণভিত্তিক কর্তব্য সম্পাদন বলে অনুমোদন করেছেন। মানে একটা জায়গায় আমরা বুঝতে পারছি যে আর্যরা যেমন প্রতিহিংসা বশত অন্যান্য যারা রক্তের মানুষ, যারা ভূমিপুত্র, তাদের হেয় করার জন্য যেমন করেছেন, সেটাতে দ্রাবিড়িয়ানও আছে, আমাদের বাংলার ক্ষেত্রেও আছে। আমরা নিহারেন্দ্র গুপ্তের বই যদি পাই, সেখানে আমরা দেখেছি যে এই বাংলায় এসে আর্যরা যখন দেখে এখানকার মানুষরা কিচির মিচির করে কথা বলছে, মানে বুঝতে পারছে না,
তখন তাদের পাখির সঙ্গে তুলনা করেছেন এই আর্য মানুষেরা, তাদের বলেছে বয়াংশী পাখি, অর্থাৎ ওই বক পক্ষীর মতন তুলনা করে সেখান থেকেই বঙ্গ শব্দের নাকি উৎপত্তি। মানে একটা ধারণা, আরো অনেক ধারণা আছে, তো এটা একটা ধারণা। তাহলে শুধু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত নয়, আমাদের এই পূর্বাঞ্চলের যে মানুষজন যারা থাকতেন ভূমিপুত্র অনার্য, তাদেরও খুব নিন্দনীয় চোখে আর্যরা দেখেছেন। রামায়ণ মহাভারতে সেসব কথা সামান্য হলেও উল্লেখ আছে। কিন্তু আপনি একটা জিনিস যে লক্ষ্য করে দেখুন, এই যে সুর আর অসুর, এই যে অসুর শব্দ এসেছে, সমস্ত মূর্তিগুলা দেখবেন, সমস্ত ইগুলা দেখবেন, তারা কিন্তু সব কাজু। তাই তো, তারা অনার্য জাতির যারা, মানে আমাদের দেশে যারা আদিবাসী ভারতবাসী, আদি ভারতবাসী, তাদের উপরে যে বিজয় রথ চালিয়েছে, চালানোর পরে এই অসুর বলে আমাদের সবাইকে চিহ্নিত করার চেষ্টা করেছে, যারা আমরা এইখানকার মূল নিবাসী। তাহলে সমঝোতা করার জন্য, তাই সমঝোতা করার জন্য কি কৃষ্ণ এবং রামচন্দ্রকে ওই শ্যামবর্ণ করা হলো? হ্যাঁ, স্বাভাবিক, ওইটা পরবর্তীকালে করা হয়েছে। ওটা পরবর্তীকালে কৃষ্ণকে আর ঋষিকে সম্পন্ন করা। কৃষ্ণকে কেন করা হয়েছে? দেখুন, যে চারণভূমি হচ্ছে গো চারণভূমি হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে মথুরা কিংবা তার রাষ্ট্রপতিবন, এই গো চারণভূমি থেকে ওকে তুলে নেওয়া হয়েছে কৃষ্ণকে দেখানোর জন্য যে তারা ওই যাদব বংশে জন্মেছে কিংবা ইয়ে হয়েছে, দেখিয়েছে। আর ওই দিক থেকে রামকে দেখানো হয়েছে একজন মহান সন্তান, ভারতবর্ষের একজন মানে বাবার অনুগত্য সন্তান, রাজার সন্তান, এইভাবে দেখানো হয়েছে। তো আপনি সবগুলো পটভূমি দেখবেন, প্রত্যেকটার মধ্যে কিন্তু এটাই রয়েছে। আপনি দুর্গার নিচে যে মৌসের ইসের থেকে বেরোলো অসুর, তা কি তার চেহারাটা দেখুন, তার চেহারা দেখলে বুঝতে পারবেন সে অনার্য জাতির, মানে আমাদের যে মূল নিবাসী ভারতবাসী, তাদেরকে চিহ্নিত করা হয়েছে এই ছোট বলে। এবং এটাই জাতি ব্যবস্থার একেবারে নিম্ন মানের, নিচু মানের এই কাহিনী থেকে আমাদেরকে ছোট করা হয়েছে। আজকে যারা দেখছেন আপনি যে রাজনীতি চলছে, সে রাজনীতিটা তাই, ওই 5-7% লোক যারা RSS কিংবা এই ধরনের রয়েছে, তারা আজও আমাদের উপরে সেই চালিয়ে যাচ্ছে, আচ্ছা অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি যে বর্ণবাদের জায়গা থেকে বাইরে থেকে যেমন আক্রমণ আছে, ভেতর থেকেও অনেক বিশ্বাসঘাতকতা হয়েছে। যার বর্ণবাদে যারা ভূমিপুত্র তারাও পিছিয়ে থেকেছে ওই ভূমিপুত্রদের একাংশের বিশ্বাসঘাতকতার জন্য, অর্থাৎ এখানেও কিছু বিভীষণ আছে। হ্যাঁ, আছে তো। আপনি যদি দেখেন উত্তর ভারতে যে অত্যাচার হচ্ছে আজকের দিনে জাতীয় অবস্থায়, তারা যাদবরা ইয়া জাটদের ইউজ করছে দলিতদের অত্যাচারের জন্য। এই জাতিকে, যারা একটু উন্নত মানের জাতি, যারা ওবিসি, যাদের ভূমি, যাদের কাছে জমি আছে, যাদের কাছে প্রতিপত্তি আছে, তাদেরকে ইউজ করা হয়েছে দলিত কিংবা নিম্ন জাতি যারা SC/ST এবং আদিবাসীদের অত্যাচারের জন্য। তারা কিন্তু ওরা কিন্তু ডাইরেক্টলি করছে না। যতগুলা পর্যন্ত যতগুলা রায়ট হয়েছে আপনি দেখবেন, ওরা কিন্তু রায়টে অংশগ্রহণ করে না, ওরা কিন্তু এদিক দিয়ে করায়। আপনি যদি অযোধ্যার যে ভেঙেছে, মসজিদ ভেঙেছে, তাতে যাদের ইউজ করেছে তারা কিন্তু সমস্ত এই ওবিসি কিংবা হিন্দু, তথাকথিত হিন্দু বলে যাদের বলা হয়, তারা করেছে। বলছি আর একটা ইন্টারেস্টিং ঘটনা বলছি। আমি তখন উত্তরপ্রদেশে ছিলাম। এই যখন ওরা উকসে দিয়ে, সবাইকে উকসে দিয়ে, এরা কিন্তু চুপচাপ আদবানি কিংবা বাকি যারা ছিল তারা কিন্তু চুপচাপ বেরিয়ে চলে এসেছে, ওদেরকে মসজিদ ভাঙার জন্য লাগিয়ে দিয়ে। তারা কিন্তু ফোরফ্রন্টে ছিল না, তারা সব পালিয়ে এসেছে। এটা কিন্তু ঘটনা, এটা একেবারে মানে প্রমাণিত ঘটনা। ঠিক ঠিক ঠিক। মুজফ্ফরনগরের দাঙ্গা, ইয়া 84-এর যে শিখ দাঙ্গা, কিংবা এই সবগুলোই ইউজ করেছে কিন্তু আমাদের জাতির মধ্যে একটা, যারা একটু উচ্চ বর্ণের জাতি, মানে আমাদের মধ্যে, তাদেরকে ইউজ করেছে, নিজেরা কোনদিন করেনি। তো একটা ইন্টারেস্টিং জিনিস। আজকে তো দাদা সময় খুব শেষ হয়ে এলো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী আরেকটি পর্বেতে আপনার যে বইটি আপনি লিখেছেন রামায়ণ এক সত্যের উন্মোচন,
এই বইটির আরো বিভিন্ন আঙ্গিক নিয়ে আমরা আলোচনা করব, তার সঙ্গে পেরিয়ার ইভি রামাস্বামী সম্পর্কেও আমরা কিছু জানবো এবং আমাদের পাঠক গ্রাহকদের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি যে একটি সত্য রামায়ণের একটা টোটাল জিস্ট যাকে বলে, যে একটু ভিন্ন চোখে একটু ভিন্ন ভাবে দেখা, ঋত্বিক ঘটকের ভাষায় যে বলতে পারি সেটা হচ্ছে যে ভাবা প্র্যাকটিস করো। আমি শুধু একটাই কথা বলতে পারি, দেখুন দাদা, আমি কোনো বড় লেখক নই। আমি পেরিয়ারের যে ভাবনা চিন্তাটা ছিল, যা পেরিয়ার যে দৃষ্টিকোণ ছিল, সেটাকে আমি বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ঠিক ঠিক ঠিক। আমার কাছে আমার নিজস্ব অনেক কিছু আছে, আমি এটা স্বপ্নই স্বীকার করি না। ঠিক। তবে আমার একটা উদ্দেশ্য আছে, সেটা আমি অনেকটা সফল হয়েছি। আপনার সহযোগিতা পেয়ে সেটা আরো বড় বেশি মানে দিকে যাওয়ার চেষ্টা করছে এবং যাচ্ছে। এজন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটা মহৎ কাজ করছেন। না, আমিও আপনার কাছে কৃতজ্ঞ এটার জন্যই। সেটা হচ্ছে যে এই ব্যাপারগুলো নিয়ে কোন পথে যখন এগোবো দিশা পাচ্ছিলাম না, তখন আমি আপনার এবং সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এই দুজনের খোঁজ পাওয়াতে আমি কিন্তু একটা আলোর দিশা পেলাম যে আমার পাঠক গ্রাহক বন্ধুদের কাছে বিশ্বাসযোগ্যভাবে যদি কিছু প্রামাণ্য তথ্য তুলে ধরতে পারি, সুতরাং আপনাদের দুজনের সাহায্য ছাড়াও এটা সম্ভব হতো না। যাই হোক, এই পর্বগুলো এখন চলবে। বেশ কিছু রামায়ণ বলতে গেলে 7 খণ্ড রামায়ণ, এটা তো সময় আমাদের লাগবে। অনেকগুলি পর্ব নিয়ে আমরা এক এক করে চুলছেরা বিচার করতে করতে যাব এবং যাদের একটু যারা কি বলবো আপনাকে যুক্তি দিয়ে লজিক্যালি যারা ভাবনা চিন্তা করেন তারা নিশ্চয়ই প্রশংসা করবেন, আর যারা মানে এক চোখ মানে চোখে চশমা থেকে কালো চশমা পরে যারা বিচার করবেন তারা নিশ্চয়ই আমাদের গালাগাল দেবেন। তো সেটা দিতেই পারেন, তারা তাদের সেটা অধিকার রয়েছে বলবার, সেটা তাদের অধিকার রয়েছে। কিন্তু তাই বলে তো আমরা সত্য যেটা সেটাকে তুলে ধরা, বিচারের ভার রইল আমাদের দর্শক বন্ধুদের কাছে, তারা বিচার করুন, কিন্তু তথ্যগুলো তো তুলে ধরার দরকার আছে। সেটাই, এই মিথটাকে ভাঙা হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, কারেক্ট। ঠিক আছে, ঠিক বলে। আচ্ছা ঠিক আছে, আজকে শেষ করছি এখানে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।